অজানা বিয়ে পর্ব ১৪। শেহজাদ বাড়ির ভেতরে প্রবেশ করেছে একটা ভিন্ন রঙের কার। ছাদ থেকে সেটা দেখতে পেয়ে আনমনে তাকিয়ে ভ্রু কুঁচকালো তিশা। এ গাড়ি তো তাদের নয়, তার বড় ভাইয়েরও নয়। অন্য কেউ এসেছে নাকি? খুশিতে নাচতে নাচতে নিচে নামে তৃষা। তীব্র রিমঝিমের চেক আপ করতে এসেছে। কাল সারা রাত আয়াজ না নিজে ঘুমিয়েছে না ওকে ঘুমাতে দিয়েছে, একদম জ্বালিয়ে মেরেছে। কিছুক্ষণ পর পর কল দিয়ে জিজ্ঞেস করছে এখন কি করবে না করবে। আনমনে হাসলো তীব্র। এই কেয়ারিং আয়াজকে এই প্রথম দেখলো সে। বিজনেস এ লস হলেও যার মধ্যে কোনো চিন্তার ছিটেফোঁটা থাকে না, সে বউয়ের জ্বর দেখে ঘাবড়ে যায়, যেন প্রাণটায় চলে গেছে। এই সব ভাবতে ভাবতে মেইন দরজায় এসে কলিং বেল বাজানোর আগেই অপর প্রান্ত থেকে দরজা খুলে যায়। এতক্ষণ নিচে তাকিয়ে ছিল তীব্র। তৃষা দরজা খুলে যেন ঝটকা খায়। তার থেকে লম্বা একটা ছেলে, জিম করা বডি, শ্যামলা বর্ণের, চোখে চশমা, মুখে চাপ দাড়ি। তৃষা যেন অন্য জগতে চলে যায়। তীব্র উপরে তাকিয়ে দেখল দরজা খোলা। সামনে মাঝবয়সী একটা তরুণীকে দেখে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে চোখে চোখ পড়তেই তৃষা থতমত খায়। আনমনে বলে ওঠে, জি, কাকে চাই? তীব্র হাসল খানিক। বছর খানিকে তাকে চিনতেই পারছে না তার প্রেয়সী। কি যন্ত্রণা! এ যন্ত্রণা কি সওয়া যায়? চশমা ঠিক করে বলল, আয়াজ। বলার আগেই চটপটে মুখে তৃষা উত্তর দিল, ও ভাইয়াকে? ভেতরে আসুন, এখনই ডেকে দিচ্ছি। তীব্র ভেতরে ঢুকল। তার প্রেয়সী আগের মতোই চঞ্চল রয়ে গেছে। দৌড়াদৌড়ি, লাফালাফি, বাচ্চাদের মতো ব্যবহার সবই রয়ে গেছে, কিচ্ছু বদলায়নি। তৃষা ভাইয়াকে ডাকতে যাওয়ার আগেই আয়াজ শার্টের বোতাম লাগাতে লাগাতে নিচে নামলো। এসেই তীব্রকে জড়িয়ে ধরল। তীব্র আয়াজের অবস্থা দেখল। এলোমেলো চুল, একদিনেই যেন চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। লন্ডনের আয়াজ আর বাংলাদেশের আয়াজের মধ্যে পার্থক্য আছে বটে। মুচকি হেসে বলল, কিরে, একদিনেই এই অবস্থা? আয়াজ হাসল, মাথা চুলকিয়ে জবাব দিল, বিয়ে করলে বুঝবি। তীব্র তাকালো তৃষার দিকে। অবাক নয়নে তাদের দিকে তাকিয়ে আছে সে। এমন সময় রান্নাঘর থেকে আয়েশা সিদ্দিকী চেঁচিয়ে উঠল, কিরে তৃষা, কে এসেছে? আয়াজ মায়ের প্রশ্নের উত্তরে বলল, তোমার আদরে তীব্র এসেছে মা। তীব্রর নাম শুনে তৃষার শরীরে ঝটকা লাগলো। সে কি তীব্র ভাইয়াকে চিনতেই পারেনি? এত বছরে এ কি পরিবর্তন! একটু আগেই তো ক্রাশ খেয়ে বসলো। লজ্জায় আড়ষ্ট হয়ে দৌড়ে উপরে চলে গেল। আয়াজ সেদিকে ভ্রু কুঁচকে তাকালো। তীব্র বিড়বিড় করে বলল, প্রথমে চিনতে পারেনি, তারপর নাম শুনেই পালালো? খেয়ে ফেলবো নাকি? আয়াজ তীব্রর কাঁধে হাত রেখে বলল, আমি বিবাহিত হয়েও পাত্তা পাই না, তুই তো। তার আগে আয়েশা হাজির। এসেই তীব্রকে জড়িয়ে ধরল। কতদিন পর দেখছে ছেলেটাকে। সে কি শুকিয়ে গেছিস রে বাবা? তোরা কি বিদেশে গিয়ে মামুনিদের ভুলে যাস? এত বছর পর মনে পড়ল? বস তুই, রান্না পড়ে যাচ্ছে, কোথাও যাবি না, তোকে ছাড়ছি না আজকে। বলেই দৌড়ে আবার রান্নাঘরে চলে গেল। তীব্র এদিক ওদিক তাকিয়ে বলল, ভাবি কোথায়? দেখছি না যে। আয়াজ বিড়বিড় করে বলল, এতক্ষণ আমার মাথা খেতে খেতে ক্লান্ত, আসছে। তৃষা উপর থেকে এতক্ষণ লুকিয়ে লুকিয়ে নিচে কি হচ্ছে দেখছিল। রিমঝিম রুম থেকে বের হলো নিচে যাবে বলে, হঠাৎ দেখলো তৃষা লুকিয়ে লুকিয়ে পিলারের সাথে দাঁড়িয়ে নিচে কি যেন দেখছে। রিমঝিম গিয়ে ওর কাঁধে হাত রাখলো। তৃষা হঠাৎ করে চেঁচাতে গেলে রিমঝিম থামিয়ে দিয়ে বলল, কিরে, চুপি চুপি দাঁড়িয়ে আছিস কেন? নিচে কেউ এসেছে কি? তৃষা মাথা উপর নিচ দুলিয়ে বলল, তোমার জামাইয়ের বন্ধু এসেছে, লন্ডনে একসাথে থাকে, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। রিমঝিম এক পলক নিচে দেখল, তার জামাই একজন ছেলের সাথে কথা বলছে। তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, তো নিচে চল, দেখা করে আসি। তৃষা হঠাৎ চমকে উঠল। এই তীব্রর সামনে তো মোটেও যাবে না সে। রিমঝিমকে বলল, তুমি যাও, আমার পড়া আছে। বলেই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তৃষার এমন ব্যবহারে রিমঝিম বেশ অবাক হলো। তারপর গায়ে ওড়না ঠিক করে নিচে গেল। মাথা ব্যথা করছিল, চুল বাঁধেনি, জাস্ট একটা ক্লিপ লাগিয়েছে। কোমর অবধি চুলগুলো হেলে দুলে যাচ্ছে। রিমঝিম নামতেই আয়াজ ওকে বলল, ও আমার বেস্ট ফ্রেন্ড, লন্ডন বাংলাদেশ দুই জায়গাতে একসঙ্গে থেকেছি। রিমঝিম সৌজন্যমূলক হাসল। তারপর সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তীব্র অবাক হয়ে একবার রিমঝিমের দিকে আবার একবার আয়াজের দিকে তাকালো। পরে উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীর এখন কেমন?
রিমঝিম ঘাবড়ে যায়। আয়াজ বুঝতে পেরে বলল, ও ডাক্তার, রাতে তোমার জ্বর এসেছিল বিধায় ও দেখতে এসেছে। তীব্র বলল, আপনার পাগল স্বামী সারা রাত আমাকে ফোন করে গেছে। এখন কি করব? তুই তাড়াতাড়ি আয়। এত রাতে কি আসা যায় বলেন? তাই সকাল সকাল চলে আসলাম। রিমঝিম অবাক হলো অনেকখানি। তার জ্বর সেই জানে না। সকাল থেকে শরীরটা খারাপ লাগছিল। তারপর খানিক হেসে জানালো, আচ্ছা বসুন, আমি একটু মায়ের কাছে যাচ্ছি। বলে রিমঝিম চলে গেল। তীব্র আয়াজের দিকে তাকিয়ে বলল, শালা, এই পরীকে রেখে তুই বিদেশ গেছিলি গা? আয়াজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, নিজের পরীকে দেখ, আমারটা নিয়ে অত ভাবতে হবে না তোকে। লিনাটা তো পাগল হয়ে আছে ভাবিকে দেখবে বলে। আমি এসেছি শুনলে কুচি কুচি করবে আমাকে। ওরা সবাই রাতে আসবে বলেছে। রিমঝিম রান্নাঘরে গেল। দেখলো আয়েশা সিদ্দিকীর সঙ্গে দুইজন কাজের বুয়া মিলে রান্না বান্নার জোগাড় করছে। রিমঝিম অবাক হয়ে বলল, এত আয়োজন কেন মামুনি? আজকে কেউ কি আসবে? তীব্র এসেছে, দেখা করেছিস? রাতে অভি আসবে, আয়াজের আরেক বন্ধু। ওরা লন্ডন থেকে কাল এসেছে। রিমঝিম তীব্রর জন্য চা নুডলস রান্না করা শুরু করলো। আয়েশা দেখে বলল, তোকে এত পাকনামি করতে বলেছে কে? রিমঝিম অবুঝ মনে উত্তর দিল, ইচ্ছে হলো। রিম, যা, টেবিলে নাস্তা আছে, আগে খা। আর তোকে আসতে হবে না, সারা রাত অসুস্থ ছিলি। তোমার ছেলে দেখছি দুনিয়া বলে বেরিয়েছে। বলবে না সারা রাত জেগেছিল, তীব্রকে জাগিয়ে রেখেছিল। কি আর বলবো, বউ পাগল হলে যা হয়। এই কথা শুনে রিমঝিম হঠাৎ লজ্জা পেয়ে গেল। আজ এখন অতিরিক্ত পাগলামি শুরু করেছে। সবার সামনে যা তা করছে। পরে আবার আমাকে ফেলে বিদেশ চলে যাবে, এটা ভাবতেই রিমঝিমের বুকে মোচড় দিয়ে উঠল। রিমঝিম তীব্রর জন্য চা নুডলস আরও অনেক কিছু বানিয়ে এনেছে। আয়ান এতক্ষণে নিচে এসেছে। গল্প সেরে রান্নাঘরে দেখল রিমঝিম এত কিছু বানিয়েছে, সব টেবিলে সাজিয়ে রাখতে সাহায্য করলো। তারপর তীব্রকে ডেকে বলল, ব্রো আসো, আমার ভাবি স্পেশাল নাস্তা। ভাবির হাতে রান্না এত মজা বলার বাহিরে। ভাইয়া তুমিও আসো, তোমার কপালে তো এখনো বউয়ের রান্না জোটেনি। আয়াস ভ্রু কুচকে নিজের ছোট ভাইয়ের দিকে তাকালো। এইভাবে খোঁচা? বউয়ের হাতের রান্না খেতে কিডনিতে পানি লক হয়ে গেছে। সুযোগ বুঝে কোপ মেরে দিল। এই যে বউ রেখে লন্ডনে চলে যাওয়ার শাস্তি, আর যে কতদিন পেতে হবে কে জানে। তীব্র এখন রিমঝিমের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে, কিছু মেডিসিন লিখে দিল। রিমঝিমও খুব আনন্দের সাথে কথা বলছে। তার ভালোই লাগছে। বারবার ভাবি বলে এত সম্মান করে সম্বোধন করছে। নিজের স্বামীর থেকেও বড্ড মিশুক। এতক্ষণে একবারও নিচে এলো না তৃষা। রিমঝিম এইবার আয়ানকে বলল, এই আয়ান, তৃষাকে ডাক না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই কখন পড়তে বসেছে। তীব্র রিমঝিমের কথা শুনে বিড়বিড় করে বলল, পড়তে বসেছে না ছাই, এখনো ভয় দূর হলো না। ইস, কবে যে বড় হবে। আয়ানকে দরজা ধাক্কাতে দেখে তৃষা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। ঘুমিয়ে গেলে আর কেউ ডাক দিবে না, এ যাত্রায় বেঁচে যাবে।